আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী আমাদের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম সাগর, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। তোমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা তোমাদের পরবর্তী অধ্যায় গতিবিদ্যা নিয়ে কথা শুরু করব। ইতিমধ্যে তোমাদের ভেক্টর চ্যাপ্টারের প্রায় শেষ দিকের ক্লাস আমাদের স্যারগণ নিয়েছেন। আজকে আমরা তোমাদের যে আলোচনায় আসতেছি, প্রসঙ্গ কাঠামো কাকে বলে। গতিবিদ্যা, গতির বিদ্যা। কোনো একটা বস্তু গতিশীল না স্থিতিশীল, তার অবস্থাকে ব্যাখ্যা করার জন্য যে শাস্ত্র, যে বিদ্যা, তাকে আমরা বলি গতিবিদ্যা। তো গতিবিদ্যা এর আলোচনায় কোনো বস্তু গতিশীল কিনা, কোন দিকে তার গতি, কতটুকু তার গতি, তার অবস্থান নির্দেশ করা, এটা কারো সাপেক্ষে করতে হবে। যেমন পৃথিবীর কোনো কিছুর অবস্থান আরেকটা স্থির বস্তু সাপেক্ষে করতে হয়। আমরা যদি উদাহরণ দিয়ে বলি, প্রসঙ্গ কাঠামোর ইংরেজি বলে ফ্রেম অফ রেফারেন্স, রেফারেন্স ফ্রেম। আমরা বলি, কার রেফারেন্সে তুমি আসছো? সন্ধ্যাবেলায় আকাশের চাঁদ গ্রামের বাড়ির টিনের ঘরের পূর্ব দিকের কোণায় থাকে, শেষ রাতে এই চাঁদটা টিনের ঘরের পশ্চিম দিকের কর্নারের উপরে চলে যায়। তো কেউ এ কথা বলে না যে চাঁদটা টিনের ঘরের উপরে পূর্ব দিকে সন্ধ্যাবেলায় ছিল। এই কথা বলার পরিবর্তে ওই কথা কেউ বলে না যে টিনের ঘরটা চাঁদের ঠিক নিচে পূর্ব দিকে ছিল, কারণ চাঁদের অবস্থান পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে যায়। টিনের ঘর এটা স্থির থাকে। তো যার সাপেক্ষে তার অবস্থা বোঝানো হয়। আমরা এটিকে স্থানাঙ্ক ব্যবস্থাও বলে থাকি। স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বস্তুর অবস্থান, তার গতি সময়ের সাপেক্ষে বদলায়, তো এটা বোঝানো হয়। আমরা যদি প্রসঙ্গ কাঠামোর কথা আরও সহজ করে বলি, একটা ব্রিজ, এর উপর একটা গাড়ি দাঁড়ানো, কিছু সময় পরে গাড়িটা ব্রিজ থেকে চলে গেল, ব্রিজ তার জায়গায় স্থির। তো ব্রিজকে আমরা প্রসঙ্গ কাঠামো বলতে পারি। প্রসঙ্গ কাঠামোর একটা কাঠামো, যেহেতু গাড়ি পরিবর্তনশীল, তার অবস্থান থেকে চলে গেছে। এক ছাত্র তার শিক্ষককে বাড়ি চেনে, বলে, স্যার এই রাস্তা দিয়ে সোজা, ওই যে সোজা চলে গেছে, ওই তালগাছওয়ালা বাড়িটাই আমাদের। এই তালগাছ তো তার একটা অবস্থান নির্দেশ করার জন্য, বাড়িটার অবস্থান নির্দেশ করার জন্য তালগাছ এখানে একটা কাঠামোর ন্যায় ভূমিকা পালন করে। বলে, তুমি কোন কলেজে পড়ো? বলে, গুরুদয়াল কলেজে। তো কিশোরগঞ্জের বাহিরের যারা, তো তারা আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে সবাই চিনেন। তো তারা কি বলে? বলে, ও সে মহামান্যের কলেজ। এর মানে কি বোঝায়? বলে, মহামান্যকে সবাই ফিক্সড হিসেবে চিনে, তো তাদের দিয়ে গুরুদয়াল কলেজকে চেনানো হচ্ছে। তোমরা গর্বিত হওয়া দরকার, তোমাদের কলেজের দুইজন কীর্তিমান পুরুষ দেশের মহামান্য রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছেন। এবং ইতিপূর্বে তোমাদেরকে ক্লাসের শুরুতে যে কথা বলা দরকার, বেশ কিছুদিন যাবত যত ক্লাস তোমরা বিভিন্ন স্যারদের উপভোগ করছো, এ প্রত্যেকটা ক্লাস থেকে দেখা যাচ্ছে সব স্যার তোমাদেরকে কমনলি একটা কথা বলতেছে যে গুরুদয়াল কলেজে ভর্তি হয়েছ, অত্র এলাকার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, তোমরাই সবচেয়ে মেধাবী, তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, তোমাদের ভবিষ্যৎ স্বপ্নের জন্য তোমাদেরকে উদ্দীপনা দেওয়া হচ্ছে। আমি ভিন্ন কথা বলি, কোনো মানুষ যদি আত্মপ্রসাদে ভুগে, ওখান থেকে তার পতন শুরু হয়। সব স্যারদের কথা, সব স্যারদের উদ্দীপনা, প্রেরণা একদম যথোপযুক্ত, কিন্তু আমি বলতে চাই, তোমরা যদি মনে করো গুরুদয়াল কলেজে ভর্তি হয়ে গেছো একটা প্রসঙ্গ কাঠামো মেধাবীদের, একটা প্রসঙ্গ কাঠামো শ্রেষ্ঠ বিদ্যাপীঠের, একটা প্রসঙ্গ কাঠামো ঐতিহ্যের, অতএব তুমি যথেষ্ট করে ফেলছো, বলেন না, তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমাদের ওখান থেকে কিন্তু পচন শুরু হবে। প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে তোমাদের অবস্থায় আমি একটা গল্প বলে আমি আমার প্রসঙ্গ কাঠামোটা ভালো বোঝানোর চেষ্টা করি। এবং তোমরা যেহেতু বড় বিদ্যাপীঠে গুরুদয়াল কলেজ, আমাদের গুরুদয়াল কলেজে তোমরা পড়ছো, সেক্ষেত্রে তোমাদের অবস্থান
এখন এসএসসি পাস করার পূর্বে তোমাদের যে স্বপ্ন ছিল, এসএসসি পাস করে ভালো রেজাল্ট করে এই কলেজে এসে ভর্তি হয়েছো, যে স্বপ্ন নিয়ে তুমি আসছো, এই স্বপ্নের পরিস্ফুটন বাস্তবায়ন সামনের দিকে এগোতে থাকলে যেন বিচ্যুত না হয়, ডেভিয়েশন না হয়। অনেক দেশে ষাঁড়ের লড়াই হয়, আমাদের দেশেও হয়। ষাঁড়ে লড়াই করে, যেই ষাঁড় বিজয়ী হয় তার মালিক বিজয়ী মনে করে নিজেকে। কোনো কোনো দেশে মুরগির লড়াই হয়, মুরগিয়ে বা মুরগায় যুদ্ধ হয়। তো ধরো এমনই একটা প্রতিযোগিতা, বিড়ালের কুস্তি প্রতিযোগিতা। প্লিজ আমার এই উদাহরণ তোমার জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি চিন্তা করো, এর বাইরে অন্য কোনো কিছুর সাথে মেলানোর চেষ্টা করো না, তাহলে এটা ভুল পথে যাওয়া হবে। তো বিড়ালের কুস্তি প্রতিযোগিতায় ধরো ফাইনাল রাউন্ডে অনেকগুলি রাউন্ড পার হওয়ার পরে বাংলাদেশের বিড়ালের সাথে ধরে নাও মহাপরাক্রমশালী যুক্তরাষ্ট্রের বিড়ালের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যে স্টেজে তাদের কুস্তি হবে, বাংলাদেশের বিড়াল যুক্তরাষ্ট্রের বিড়াল, রেফারির হুইসেলের সাথে সাথে শুরু হয়ে গেল কুস্তি। এবং খুবই অল্প সময়ের মাঝেই বাংলাদেশের বিড়াল যুক্তরাষ্ট্রের বিড়ালকে ধরাশায়ী করে দিল। রেফারির সিগন্যালে আবার পৃথক করা হলো, দ্বিতীয়বার আবার স্টার্ট, রেফারি হুইসেল দিল, আবার কুস্তি। তো দ্বিতীয়বারও বাংলাদেশের বিড়াল যুক্তরাষ্ট্রের বিড়ালকে কপোকাত করে দিল, ধরাশায়ী করে দিল। এমনইভাবে তৃতীয়বারও একইভাবে বাংলাদেশের বিড়াল খুব বেশি শ্রম ব্যয় না করে তাকে ধরাশায়ী করে দিল। এখন রেফারি বাংলাদেশের বিড়ালকে হাত উঁচু করে শক্তিমান প্রকাশ করে দিল, সেরা। পুরস্কার বিতরণের পালা, সাক্ষাৎকার চলতেছে, বিভিন্ন অতিথিদের বক্তৃতা চলতেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিড়াল বাংলাদেশের বিড়ালকে বলতেছে, দেখো এখন তো প্রতিযোগিতার শেষ দোস্ত, কিন্তু একটা বিষয় আমি বুঝলাম না, আমার দেশ যুক্তরাষ্ট্র তোমার বাংলাদেশের চেয়ে সকল দিক থেকেই তো সেরা। আমরা অর্থ বলো, প্রযুক্তি বলো, বিদ্যা বলো, প্রশিক্ষণ বলো, সকল দিক থেকে আমরা তোমাদের চেয়ে সেরা বলে আমরা জানি, কিন্তু তোমার সাথে আমি পারলাম না কেন? আমাকে যে ট্রেনিং, যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আমাকে যে খাবার খাওয়ানো হয়েছে, তুমি বাংলাদেশের বিড়ালকে এই খাবার কোত্থেকে খাওয়াবে? তোমার এত প্রশিক্ষণ পাওয়ার সুযোগ ছিল না, কিন্তু আমি কেন পারলাম না এটা আমি বুঝতেছি না, তুমি কি একটু বলবা? প্রতিযোগিতা তো শেষই হয়ে গেছে। তো বাংলাদেশের বিড়াল ভাবলো, আচ্ছা সত্য কথাটা বলেই দিই। তো সে বলল, দেখো আমি কি বিড়াল? আমি ছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার। না খাইতে স্বাস্থ্যের অবস্থা এমন হইল, শেষে তোমার সাথে আমার প্রতিযোগিতা। আমার গল্প এটুকুই শেষ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্বপ্ন দেখছিলে, স্বপ্ন দেখছ, কলেজে এসেছো। যদি তুমি পড়াশোনা এখন যেভাবে করা উচিত সেভাবে না করো, তুমি যদি তোমার গুরুর মতো করে গড়ে না উঠো, তবে ধীরে ধীরে তোমার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করে, তোমার সাথে স্বপ্ন দেখে যে গুরুর মতো করে, গুরুর মনের মতো করে গড়ে উঠলো, সে হয়তো ইন্টারমিডিয়েটের পরে ডিএমসিতে ঢাকা মেডিকেলে পড়াশোনা করবে, বুয়েটে পড়াশোনা করবে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা খ্যাতনামা একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে এরপর স্টেপে সে হয়তো দেশের বাহিরে কোনো একটা ফার্দার কোর্স এর জন্য চলে যাবে, অস্ট্রেলিয়া, জাপানে চলে যাবে, ওখান থেকে পড়াশোনা করে দেশে আসবে, বৃহৎ পরিসরে বড় অঙ্গনে সে সেবা দেবে দেশবাসীকে। আর তুমি যদি পড়াশোনা না করো, এখন থেকে তুমি সিরিয়াস না হও, শুধু তুমি বড় কলেজে ভর্তি হয়ে গেছো, এই আত্মপ্রসাদ নিয়েই যথেষ্ট মনে করো, বেঁচে থাকো, সময় কাটাও, তবে যে ঘটনাটা ঘটবে, ধীরে ধীরে তুমি নিচে নেমে যাবা তোমার মেধা, তোমার স্বপ্নের জায়গা থেকে। তোমার যে প্রসঙ্গ কাঠামোর যে জায়গায় তোমার যাওয়ার কথা ছিল, ওই স্থান থেকে তুমি যখন নিচে নেমে যাবা, একটা পর্যায়ে লাখ খারাপ আমি বলবো না, তোমার প্রচেষ্টা না থাকার কারণে হয়তো এমন হতে পারে যে তোমার ইন্টারমিডিয়েট রেজাল্ট প্রত্যাশিত না, অনেক নিচে নেমে যাওয়ার কারণে তুমি পরবর্তীতে হয়তো পাস কোর্স পড়বা, কিংবা দেশের অখ্যাত কোনো একটা প্রতিষ্ঠানে অনার্স করবা। তো এই সকল পড়াশোনা করার দ্বারা তোমার স্বপ্ন অনুযায়ী তুমি যেতে না পেরে শেষে আমি কোনো পেশাকে খাটো করে দেখছি না, কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থায় তুমি হয়তো কোনো একটা প্রাইমারি স্কুলের ইন্টারভিউ দিলা, অথবা কোনো বেসরকারি স্থানীয়ভাবে নিয়োগ হয় এমন একটা প্রতিষ্ঠানে পরীক্ষা দিলা, দিয়ে তুমি তোমার ইউনিয়নে কিংবা তুমি তোমার থানার মধ্যে ফার্স্ট হইলা। তখন তুমি যদি ওই বিড়ালের মতো বলো আমি ফার্স্ট হয়েছি,
যথেষ্ট মনে করো, তাহলে বড় বোকামি হবে। কারণ তোমার একটা ইউনিয়ন বা তোমার থানার মধ্যে তুমি ফার্স্ট হয়ে এটাকে তুমি এনজয় করতে চাচ্ছ, অথচ তোমার অবস্থান তো ছিল ওই ছেলেটার সাথে, ওই মেয়েটার সাথে, যে কিনা জাপান অস্ট্রেলিয়াতে পিএইচডি করে আসলো, জাপান অস্ট্রেলিয়া থেকে এফসিপিএস করে আসলো। তার সাথে তোমার প্রতিদ্বন্দ্বিতা ছিল যখন তুমি ক্লাস 9, 10 বা একাদশ শ্রেণীতে পড়তে। আর মধ্যস্থলে তুমি পড়াশোনা কম করার কারণে নেমে যে সেই ইউনিয়ন লেভেলে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যথেষ্ট মনে করো, তো সেটা ওই ছিল তো রয়্যাল বেঙ্গল টাইগার, এখন হয়ে গেল তো বিলাই। তো ভালো ছাত্র তুমি যতই হও, বাঘ যেমন না খাইতে না খাইতে বিড়ালের আদলে চলে আসে, তুমিও ভালো ছাত্র না পড়তে না পড়তে তুমি কিন্তু শেষে বিলাই হয়ে যাবো। আমার গল্পে কেউ কষ্ট নিও না। আমার গল্প শুধু তোমাকে সামনে এগিয়ে নেওয়ার প্রেরণা দেওয়ার জন্য, প্রসঙ্গ কাঠামোকে বোঝানোর জন্য। তাহলে প্রসঙ্গ কাঠামো মানুষের মতো মানুষ হও। তুমি মানুষ কার মতো হবা? ওই যার মতো হবা তাকে বলে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো আমরা যদি পরীক্ষার ভাষায় বলি, স্টুডেন্টদের আরেকটা বিশাল গুণ, যদি বলা হয় এটা পরীক্ষায় আসবে তাহলে খুব মনোযোগ সহকারে শোনো। আর যদি বলি এটা পরীক্ষায় আসবে না, তাহলে এটার প্রতি কেমন যেন একটা অনীহা। তো প্রসঙ্গ কাঠামো জীবনেও দরকার, পরীক্ষায়ও দরকার। স্থানাঙ্ক ব্যবস্থা, সাধারণত আমরা অনুভূমিক দিকটাকে এক্স অক্ষ বলি, ওটাকে ওয়াই অক্ষ বলি, এইদিকে জেড অক্ষ, কিন্তু আঁকা সম্ভব না বিদায় ধরে নেই যেটা এই স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমি চিন্তা করি, এক্স অক্ষের দিকের স্থানাঙ্ক, ওয়াই অক্ষের দিকের স্থানাঙ্ক, এই বিন্দুকে বিবেচনা করি, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ, জেড অক্ষ বিবেচনা করলে ভূমি থেকে উপরে যাবে। আমরা আপাতত দ্বিমাত্রিক স্থানাঙ্ক যদি বিবেচনা করি তাহলে দ্বিমাত্রিক কাঠামো, যদি একমাত্রিক স্থানাঙ্ক বিবেচনা করি তাহলে একমাত্রিক কাঠামো। একটা গাড়ি ছিল এখানে, একটা গাড়ি ছিল এই পজিশনে, তার গাড়ির অবস্থান যদি বিবেচনা করি, এখান থেকে একটা সময় গাড়িটা এখানে চলে আসলো, তাহলে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, একমাত্রিক কাঠামোর দ্বারাই তার অবস্থানকে ব্যাখ্যা করা যায়। কিন্তু যদি একটা গাড়ি এখানে থাকে, এখান থেকে ওখানে চলে যায়, তাহলে তার অবস্থান ব্যাখ্যা করার জন্য দ্বিমাত্রিক কাঠামোর দরকার পড়বে। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বস্তুর অবস্থান ব্যাখ্যা করা, কোনো বস্তুর গতিকে বিশ্লেষণ করার জন্য যে কাঠামো, যে ধ্রুব এক্স ওয়াই জেড স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান যেমন ব্যাখ্যা করতে পারি, সময় সাপেক্ষে তার গতিকেও ব্যাখ্যা করতে পারি। প্রসঙ্গ কাঠামো একমাত্রিক, দ্বিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক হতে পারে। আমরা যদি প্রজাপতির উড়াকে চিন্তা করি, ঘরের ভিতর প্রজাপতির অবস্থান চিন্তা করি, তাহলে তার ত্রিমাত্রিক কাঠামো দিয়ে তাকে ব্যাখ্যা করতে হবে। আমরা যদি একটা সুতা এর মধ্যে দিয়ে পিঁপড়ার হেঁটে যাওয়া বিবেচনা করি, তাহলে এটাকে একমাত্রিক দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রসঙ্গ কাঠামোকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো জড় প্রসঙ্গ কাঠামো, আরেকটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। যে প্রসঙ্গ কাঠামো ধ্রুব বেগে গতিশীল হয় অথবা স্থির থাকে তাকে বলে জড় প্রসঙ্গ কাঠামো। আর যে প্রসঙ্গ কাঠামো অসমবেগে গতিশীল হয়, ত্বরণ বা মন্দন থাকে, তো তাকে বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামো। উদাহরণ যদি দেই, তো পৃথিবী একটা নির্দিষ্ট বেগেই ঘুরে, তো তার প্রসঙ্গ কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো। মঙ্গল গ্রহ পৃথিবীর পাশ দিয়ে আসে আবার চলে যায়, কিন্তু তার বেগ কখনো বাড়ে কখনো কমে।